হ্যালো স্টুডেন্টস, আগের দিন ক্লাসে আমরা তাৎক্ষণিক ত্বরণ দিয়ে আলোচনা করে ক্লাস শেষ করেছিলাম। আজকে আমরা ত্বরণ এবং মন্দনের তুলনা, ত্বরণ ও মন্দন সম্পর্কিত গাণিতিক দুই একটা প্রশ্ন, তার সমাধান এবং নিউটনের গতিসূত্র এইগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো ত্বরণ ও মন্দনের তুলনা করো। তাহলে আমরা প্রশ্নটা লিখি। তাহলে প্রশ্নটা হলো ত্বরণ ও মন্দনের তুলনা করো। উত্তর দেওয়ার সময় আমরা একবার বলে নিই উত্তরটা। ত্বরণটা কি? ত্বরণ হলো বেগ বৃদ্ধির হার, আর মন্দন কি? মন্দন হলো বেগ হ্রাসের হার। 2 নম্বর পার্থক্য হচ্ছে ত্বরণকে যদি ধনাত্মক রাশি ধরা হয় তাহলে মন্দনকে কি রাশি ধরা হয়? ঋণাত্মক রাশি ধরা। তাহলে এই দুটো হলো গিয়ে অমিল। আর একটা তুলনার মধ্যে একটা সাদৃশ্য লিখছি, সেটা হচ্ছে ত্বরণের এককে সেকেন্ড কথাটা দুবার ব্যবহার করা হয়, মন্দনের এককেও সেকেন্ড কথাটা দুবার ব্যবহার করা হয়। তাহলে আমরা পার্থক্যটা লিখে দিই। বাঁদিকে লিখি ত্বরণ আর ডান দিকে লিখি মন্দন। 1 নম্বর, ত্বরণ হলো বেগ বৃদ্ধির হার। আর মন্দন হলো বেগ হ্রাসের হার। দু নম্বর পার্থক্য হলো ত্বরণকে ধনাত্মক রাশি ধরা হয়। আর এদিকে 2 নম্বর হলো মন্দনকে ঋণাত্মক রাশি ধরা হয়।
3 নম্বর পার্থক্য হলো ত্বরণের এককে সেকেন্ড কথাটি 2 বার লেখা হয়। এটা পার্থক্য নয়, ভুল বললাম, এটা তুলনা, এটা হচ্ছে কি সাদৃশ্য। ত্বরণের এককে সেকেন্ড কথাটি 2 বার লেখা হয়, আর মন্দনের এককেও সেকেন্ড কথাটি 2 বার লেখা হয়। যেহেতু আমরা তুলনা করতে বলেছি, এই যে তুলনা, তুলনার মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য দুটোই থাকে। দুটো বৈসাদৃশ্য লেখা হলো, একটা সাদৃশ্য লেখা হলো, তাহলে ত্বরণ মন্দনের তুলনা লেখা হলো। এখন আমরা ত্বরণ মন্দন সংক্রান্ত দুই একটি গাণিতিক প্রশ্ন লিখব এবং তার উত্তর আলোচনা করব। ত্বরণ ও মন্দন সংক্রান্ত গাণিতিক প্রশ্ন। প্রশ্ন 1, প্রথম প্রশ্ন হলো, একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। 5 সেকেন্ড পরে তার বেগ বেড়ে হলো 50 মিটার পার সেকেন্ড। তাহলে ওই বস্তুর ত্বরণ কত? তাহলে আমরা লিখি প্রশ্নটা। একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। পাঁচ সেকেন্ড পরে তার বেগ বেড়ে হলো 50 মিটার পার সেকেন্ড। তাহলে ওই বস্তুর ত্বরণ নির্ণয় করো।
তাহলে এই বস্তু ত্বরণ কতটা নির্ণয় করো। এটা হলো প্রশ্নটা। তাহলে দেখো প্রশ্ন কি বলছে না, প্রথমে বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রাথমিক বেগটা 10 মিটার পার সেকেন্ড। 5 সেকেন্ড পরে বেগে কত হলো 50 মিটার পার সেকেন্ড, অর্থাৎ অন্তিম বেগটা হলো 50 মিটার পার সেকেন্ড। তাহলে বেগের বৃদ্ধিটা আমরা অন্তিম বেগ থেকে প্রাথমিক বেগ বিয়োগ করে বের করে নিতে পারবো। আর সময়টা কত না 5 সেকেন্ড। সেই বেগের বৃদ্ধিকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা ত্বরণ পাবো। তাহলে আমরা উত্তরটা করি। আমরা জানি a সমান v মাইনাস u বাই t। এখানে a সমান হচ্ছে ত্বরণ, এটাই বের করতে হবে। v সমান অন্তিম বেগ সমান হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, u সমান প্রাথমিক বেগ সমান 10 মিটার পার সেকেন্ড, আর t সমান সময় সমান 5 সেকেন্ড। অতএব আমরা কি লিখতে পারি না, a সমান v মাইনাস u বাই t। এখানে v টা কত না 50, u টা কত না 10, t টা কত না 5। 50 মাইনাস 10 সমান 40 বাই 5। 5 দিয়ে 40 কে কেটে দিয়ে 8 করা হলো, 5 8 40 সমান 8। তাহলে আমরা কি পেলাম না, নির্ণেয় ত্বরণ হলো 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। অতএব নির্ণেয় ত্বরণের মান, নির্ণেয় ত্বরণ হলো 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই হলো আমাদের গাণিতিক প্রশ্নের উত্তর। এবার আমরা আরেকটি গাণিতিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রশ্নটা লিখি। 2 নম্বর প্রশ্ন। একটি লরি 42 কিমি পার ঘন্টা বেগে যেতে যেতে হঠাৎ ব্রেক কষে
হঠাৎ ব্রেক কষায় লরির বেগ 40 সেকেন্ড পরে তার বেগ কমে হলো 36 কিমি পার ঘন্টা। ব্রেক কষার ফলে লরিতে কত মন্দন সৃষ্টি হলো? তাহলে প্রশ্নটা আমরা লিখি, একটি লরি তাহলে দেখো লরিটা 72 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছিল। তো প্রথমে বেগটা ছিল, প্রাথমিক বেগটা ছিল 72 কিমি পার ঘন্টা। পরে ব্রেক কষেছে, যে বেগটা কমে হচ্ছে 36 কিমি পার ঘন্টা। ছত্রিশ কিমি পার ঘন্টা। তাহলে এই প্রাথমিক বেগ থেকে অন্তিম বেগ বিয়োগ করে কতটা বেগ কমেছে সেটা আমরা পেয়ে যাব। আর সেটা কত সেকেন্ড কমেছে? 4 সেকেন্ড। তাহলে বেগের হ্রাসটাকে সময় দিয়ে ভাগ করলে আমরা মন্দন পেয়ে যাব। তাহলে আমরা উত্তরটা এবার লিখি, অঙ্কটা কষি। দেখো 72 কিমি পার ঘন্টা, এটা তো এসআই পদ্ধতি নয়, তাই জন্য আমাদেরকে এসআই পদ্ধতিতে পরিবর্তন করতে হবে। এসআই পদ্ধতি পরিবর্তন কিভাবে করলাম না, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড,
তাহলে 3600 সেকেন্ডে যায় 72 কিমি, মানে 72,000 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 72,000 কে 3600 দিয়ে ভাগ, তাহলে 3600 72 কে ক্যান্সেল করে কত হবে? 20 সমান হলো 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের প্রাথমিক বেগটা হলো 20 মিটার পার সেকেন্ড। আর ভিটা কত? ভি সমান অন্তিম বেগ। অন্তিম বেগটা কত? না, অন্তিম বেগটা হলো 36 কিমি পার ঘন্টা। সমান 36,000 বাই 3600 মিটার পার সেকেন্ড সমান কত হলো? 36 একে 36, তাহলে 10 হলো 10 মিটার পার সেকেন্ড। তাহলে অন্তিম বেগটা হলো 10 মিটার পার সেকেন্ড। আর টিটা কি? টিটা হচ্ছে সময়। টি সমান সময় সমান কত? টিটা আমাদের দেওয়া আছে 4 সেকেন্ড। এই যে 4 সেকেন্ড। তাহলে এ সমান ইউ মাইনাস ভি বাই টি সমান, ইউটা কত বেরিয়েছে? 20, মাইনাস ভিটা কত? 10 বাই টি, টিটা কত? টিটা হচ্ছে 4 সেকেন্ড। তাহলে এটা হলো 20 থেকে 10 বিয়োগ 10 বাই 4, 2 2 এ 4, 2 5 এ 10 সমান 5 এর 2 সমান 2.5, 2.5। অতএব নির্ণেয় মন্দন হলো 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই হলো আমাদের উত্তর। তাহলে আমরা ত্বরণ এবং মন্দন সম্পর্কিত দুটি গাণিতিক প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা বিজ্ঞানী নিউটনের গতিসূত্র সম্পর্কে আলোচনা করব। প্রথম প্রশ্ন, বিজ্ঞানী নিউটনের প্রথম গতিসূত্রটি বিবৃত করো।
নিউটনের প্রথম গতিসূত্র কি? ক্লাস 8-এও তোমরা পড়েছো বিজ্ঞানী নিউটনের গতিসূত্র সম্পর্কে। তো গতিসূত্রটাকে বলি, তারপর লিখে দিচ্ছি যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখা ধরে চলতে থাকবে। তাহলে আমরা উত্তরটা লিখি। তাহলে দেখো নিউটনের প্রথম গতিসূত্র কি বলছে না, কোন বস্তু যদি স্থির থাকে তাহলে তার ধর্মই হচ্ছে স্থির থাকা, আর কোন বস্তু যদি গতিশীল থাকে তার ধর্মই হচ্ছে গতিশীল থাকা। যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে, চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে, সমবেগে সরলরেখা ধরে চলতে থাকবে। তো এই যে প্রথম গতিসূত্র, এখান থেকে আমরা কি কি জানতে পারি? তাহলে আমরা দুটো জিনিস জানতে পারি। একটা হচ্ছে কোন স্থির বস্তুকে যদি আমরা গতিশীল করতে চাই কিংবা যদি গতিশীল বস্তুকে থামাতে চাই তাহলে বাইরে থেকে কি প্রয়োগ করতে হবে? বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে। তাহলে বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল করা হয় বা গতিশীল বস্তুকে স্থির করা হয়। তাহলে বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করে, বাইরে থেকে যা প্রয়োগ করে করা হয় এটা, সেটাই তো বল। তাহলে আমরা বলের সংজ্ঞা পাচ্ছি। তাহলে প্রথম গতিসূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাই। আর কি পাই? আরেকটা হচ্ছে যে স্থির বস্তু ধর্ম হচ্ছে স্থির থাকা, গতিশীল বস্তু ধর্ম হচ্ছে গতিশীল থাকা। তাহলে এটা হচ্ছে গিয়ে জাড্য ধর্ম। স্থির বস্তু স্থির থাকতে চায়, গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। এটা হচ্ছে বস্তুর বা পদার্থের জাড্য ধর্ম। তাহলে আমরা আরেকটা কি জিনিস জানতে পারি না, পদার্থের জাড্য ধর্ম সম্পর্কে জানতে পারি। তো তাহলে আমাদের প্রশ্ন হবে এরপরে যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি কি জানতে পারি? প্রশ্নটা লিখি।
তাহলে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি কি জানতে পারি? না পদার্থের জাড্য ধর্ম জানতে পারি আর বলের সংজ্ঞা জানতে পারি। এখন এই যে জাড্য ধর্ম এটা কি সেটা আমাদের জানতে হবে। তো পরের প্রশ্ন লিখি যে জাড্য ধর্ম, পদার্থের জাড্য ধর্ম কাকে বলে আর এটা কয় রকম কি কি? আগে আমরা বলি জাড্য ধর্ম কাকে বলে। না যে ধর্মের জন্য কোনো বস্তু যে অবস্থাতে আছে, অবস্থা বলতে স্থিতিশীল অবস্থা বা গতিশীল অবস্থা, যে অবস্থাতেই থাকুক না কেন সেই অবস্থাটাকে বজায় করে রাখতে চায়, এই যে ধর্ম পদার্থের, এটাই হচ্ছে পদার্থের বা বস্তুর জাড্য ধর্ম। তাহলে আমরা কি যে ধর্মের জন্য কোনো বস্তু যে অবস্থাতে থাকে সেই অবস্থাকে বজায় রাখতে চায়। জাড্য ধর্ম কয় রকম? না জাড্য ধর্ম হচ্ছে দুই রকম, একটা হচ্ছে স্থিতিজাড্য ধর্ম আর একটা হচ্ছে গতিজাড্য ধর্ম। তাহলে জাড্য কয় রকম? দু রকম, স্থিতিজাড্য আর গতিজাড্য। এবার পরের প্রশ্ন হচ্ছে স্থিতিজাড্য কি? স্থিতিজাড্য কাকে বলে?
স্থিতিজাড্য কাকে বলে? না, যে ধর্মের জন্য স্থির বস্তু স্থির থাকতে চায় সেই ধর্মটাই হচ্ছে স্থিতিজাড্য ধর্ম। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? না, স্থির বস্তু ধর্মই হচ্ছে স্থির থাকা, আর এই ধর্মটাই হচ্ছে স্থিতিজাড্য ধর্ম। যে ধর্মের জন্য স্থির বস্তু স্থির থাকতে চায় তাকে বলে স্থিতিজাড্য। এবার পরের প্রশ্ন হচ্ছে, স্থিতিজাড্য জিনিসটাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। একটি উদাহরণ দিয়ে স্থিতিজাড্য বোঝাও। উদাহরণটা কি? একটা স্থির বাস হঠাৎ যদি চলতে শুরু করে তাহলে বাসের ভিতরে যাত্রীরা পিছনের দিকে হেলে যায়। এটা হচ্ছে স্থিতিজাড্যের উদাহরণ। এবার ব্যাখ্যাটা কি হবে? না, ব্যাখ্যাটা হলো যখন বাস স্থির ছিল তখন যাত্রীদের দেহটাও স্থির ছিল। যখন বাসটা হঠাৎ চলতে শুরু করলো তখন যাত্রীদের দেহের নিচের দিকের অংশ বাসের সঙ্গে যুক্ত থাকায় চলতে শুরু করলো, কিন্তু দেহের উপর দিকের অংশ স্থিতিজাড্য ধর্মের জন্য স্থির থাকতে চায়। যার ফলে কি হলো? না, সামনের নিচের দিকের পোর্শনটা এগিয়ে যাচ্ছে আর পিছনের দিকের উপর দিকের পোর্শনটা স্থির থাকতে চাইছে। ফলে কি হবে? পিছনের দিকে হেলে যাবে। তাহলে উদাহরণটাকে লিখি, দিয়ে ব্যাখ্যাটা লিখছি।
তাহলে বুঝতে পেরেছ, যখন বাসটা হঠাৎ চলতে শুরু করলো তখন যাত্রীদের দেহের নিচের দিকের অংশ বাসের সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো, কিন্তু যাত্রীদের স্থির থাকবে। তাহলে উপর দিকটা যদি স্থির থাকে আর পা দুটো যদি এগিয়ে যায় সামনের দিকে, তাহলে কি হবে? পিছনের দিকে হেলে যাবে। এই কারণেই পিছনের দিকে হেলে যায়। তাহলে আমাদের স্থিতিজাড্যের উদাহরণ এবং তার ব্যাখ্যা হলো। এবার আমরা গতিজাড্যের উদাহরণ এবং তার ব্যাখ্যাটা দেবো এবং গতিজাড্যের সংজ্ঞা লিখব। তাহলে প্রশ্ন হলো, গতিজাড্য কাকে বলে? যে ধর্মের জন্য গতিশীল বস্তু সব সময় গতিশীল থাকতে চায় তাকে বলা হয় গতিজাড্য। নেক্সট কোয়েশ্চেন কি বললাম না, উদাহরণ দিয়ে গতিজাড্য বোঝাও। উদাহরণটা দিই, চলন্ত বাস যখন হঠাৎ ব্রেক কষে দাঁড়িয়ে যায় তখন বাসের যাত্রীরা সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে যায়। এটা হচ্ছে গতিজাড্যের উদাহরণ। তাহলে উদাহরণটা আমরা লিখি,
ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হলো যখন বাস চলছে অথবা বাস যখন গতিশীল তখন যাত্রীরাও গতিশীল। বাস যখন ব্রেক কষে হঠাৎ দাঁড়িয়ে গেল তখন যাত্রীদের দেহের নিচের দিকের অংশ বাসের সঙ্গে যুক্ত থাকায় স্থির হয়ে গেল, কিন্তু যাত্রীদের দেহের উপরের দিকের অংশ তখনও গতিজাড্য ধর্ম বজায় রাখতে চায়, অর্থাৎ সামনের দিকে এগিয়ে যেতে চায়। তাহলে কি হবে? পা দুটো যদি স্থির হয়ে যায় আর মাথাটা যদি সামনের দিকে এগিয়ে যায় তাহলে কি হবে? সামনের দিকে ঝুঁকে পড়বে, এটাই হয়। তাহলে উত্তরটা আমরা লিখি। তাহলে বুঝতে পারলেন গতিজাড্য ধর্মের উদাহরণ এবং তার ব্যাখ্যাটা। আরেকবার বলি, বাস যখন গতিশীল তখন বাসের যাত্রীরাও গতিশীল। যখন বাস ব্রেক কষে হঠাৎ থেমে যায় তখন যাত্রীদের দেহের নিচের অংশ ও থেমে যায়। কেন থেমে যায়? কারণ যাত্রীদের পায়ের দিকটা বাসের মেঝের সঙ্গে যুক্ত থাকে, স্পর্শ করে থাকে, সেই জন্য বাস থেমে গেলে পায়ের দিকটাও থেমে যায়। কিন্তু যাত্রীদের দেহের উপরের অংশ গতিজাড্য ধর্ম বজায় রাখতে চায়, মানে সামনের দিকে গতিশীলই থাকতে চায়। তাহলে কি হলো? মাথাটা যদি গতিশীল থাকতে চায় আর পা দুটো যদি স্থির হয়ে যায় তাহলে কি হবে? সামনের দিকে ঝুঁকে পড়বে। তাই জন্য যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যায়। তাহলে আজকে এ পর্যন্তই থাকলো। পরের দিন আমরা নিউটনের প্রথম সূত্রের এই যে জাড্য ধর্ম
এটা যেরকম জানলাম সেই রকম পরের দিন আমরা বলের সংজ্ঞা জানবো, নিউটনের দ্বিতীয় সূত্র জানবো। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হলো।